স্বামী মারা যাওয়ার পর সেই মানুষটা আবার ফিরে এলো, কিন্তু সে আমাকে চিনল না। সেদিন সন্ধ্যায় আমি নিজের চোখে এমন একটা দৃশ্য দেখেছিলাম যেটা আজও মনে পড়লে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। আমার স্বামীর কবরের মাটি তখনও পুরো শুকায়নি, অথচ সেই মানুষটাই আবার আমার দরজার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য জায়গায়। সে আমাকে দেখেও কিছু বলল না, আমার নাম ধরে ডাকল না, আমার চোখের দিকে তাকিয়েও চিনল না। আমি থর থর করে কাঁপতে কাঁপতে শুধু একটা কথাই বলেছিলাম, রায়হান, তুমি। লোকটা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলেছিল, মাফ করবেন, আপনি কি আমাকে চেনেন? সেদিন আমার মনে হয়েছিল মৃত্যু হয়তো একবারই হয় না, কিছু কিছু মৃত্যু মানুষকে বারবার মারে। আমার নাম মেহেরিন। আজ আমি যে গল্পটা বলছি এটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনের সেই অধ্যায় যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পরিবার, অপমান আর হারিয়ে যাওয়া স্মৃতি সব একসাথে মিশে গিয়েছিল। রায়হানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ভালোবেসে, খুব ধুমধাম করে না, খুব দামি আয়োজনেও না, কিন্তু আমাদের ছোট ছোট স্বপ্ন ছিল। সে বলতো, মেহেরিন, বড় বাড়ি দিতে পারবো না, কিন্তু এমন একটা সংসার দেব যেখানে তুমি কাঁদবে না। আমি হেসে বলতাম, মেয়েরা তো সুখেও কাঁদে। সে আমার কপালে টোকা মেরে বলতো, তাহলে শুধু সুখের কান্নাই থাকবে। আমাদের সংসার খুব বড় ছিল না, রায়হান, আমি আর তার মা। পরে আমাদের ছেলে রিদোয়ান জন্ম নিল। ওর ছোট্ট হাত, ছোট্ট মুখ আর রায়হানের চোখ, সব মিলিয়ে আমার জীবন তখন পূর্ণ ছিল। কিন্তু সেই পূর্ণতা বেশিদিন টিকল না। রায়হান তার বড় ভাই রাশেদের সঙ্গে পারিবারিক ফার্নিচারের ব্যবসা দেখত। বাইরে থেকে রাশেদ ভাই খুব দায়িত্ববান, খুব হিসেবি, খুব ভদ্র মানুষ বলেই মনে হতো, কিন্তু আমার মনে হতো উনি রায়হানকে কখনো মন থেকে সহ্য করতে পারতেন না, কারণ আব্বা মারা যাওয়ার আগে ব্যবসার অর্ধেক অংশ রায়হানের নামে লিখে গিয়েছিলেন। একদিন রাতে খাবার টেবিলে রাশেদ ভাই বললেন, দেখো রায়হান, ব্যবসা চালাতে হলে সবকিছু এক হাতে থাকতে হবে, ভাগাভাগি থাকলে উন্নতি হয় না। রায়হান শান্ত গলায় বলল, ভাইয়া, উন্নতি আমি চাই, কিন্তু আব্বা যেটা ঠিক করে গেছেন সেটা বদলানো আমার ঠিক মনে হয় না। মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বড় ভাই যা বলছে শুনলে কি ক্ষতি? আমি চুপ করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম ঘরের ভেতর একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে। সেই ঝড়ের শুরুটা হয়তো তখনই। ঘটনার দিনটা ছিল বৃষ্টি ভেজা এক বিকেল। রায়হান গুদামে যাবে বলে বেরোচ্ছিল। যাওয়ার আগে রিদওয়ানকে কোলে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। আমি মজা করে বলেছিলাম, আজ এত আদর করছো কেন? সে হেসে বলেছিল, মন চাইছে। মানুষ কি কারণ ছাড়া ভালোবাসতে পারে না? আমি তার শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছিলাম। হঠাৎ সে আমার হাত চেপে ধরে বলল, আমি যদি কোনোদিন হারিয়ে যাই? আমি রেগে উঠেছিলাম। আবার এসব কথা একদম মুখে আনবে না। সে একটু চুপ করে থেকে বলেছিল, ঠিক আছে, বললাম না, রাতে ফিরেই তোমার হাতে চা খাবো। কিন্তু সে রাতে সে আর ফিরে আসেনি। খবর এলো গুদামে যাওয়ার পথে ব্রিজের কাছে চাকের সঙ্গে ওদের গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। গাড়ি নদীর ঢালে উল্টে পড়ে যায়। চালকের লাশ পাওয়া গেলেও রায়হানকে পাওয়া গেল না। 3 দিন খোঁজা হলো, নদী, হাসপাতাল, মর্গ, কোথাও না। তারপর সবাই ধরে নিল সে আর বেঁচে নেই। লাশ ছাড়া জানাজা, লাশ ছাড়া কবর, লাশ ছাড়া কান্না, এই জিনিসগুলো খুব নিষ্ঠুর। আমি শেষ পর্যন্ত বিশ্বাসই করতে পারিনি। বারবার বলতাম, না, রায়হান বেঁচে আছে, ও ফিরবে। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমার এই বিশ্বাসকেও দোষ বানিয়ে ফেলল। মা বলতেন, মেনে নাও, মৃত্যু মানুষ ফিরে আসে না। রাশেদ ভাই বলতেন, ভাবি, আপনি বাস্তব বুঝুন, ব্যবসার কাগজে সই করতে হবে, ইন্স্যুরেন্স, সম্পত্তি সব ঠিক করতে হবে। আমি বলতাম, এত তাড়াহুড়ো কেন? মানুষটা তো খুঁজেই পাওয়া গেল না। তিনি ঠান্ডা গলায় বলতেন, তাই বলে কি জীবন থেমে থাকবে? ওই সময়টাই আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে চারপাশের লোকের আচরণ। আমার নিজের বাসাতেও ফিরে যেতে পারিনি, কারণ বাবা স্ট্রোক করে শয্যাশায়ী, আর ছোট ভাই তখনও পড়াশুনো করে। এক রাতে আমি শুনে ফেললাম রাশেদ ভাই মাকে বলছেন, ওকে দিয়ে সই করাতে হবে, না হলে পরে ঝামেলা হবে। মা বললেন, ছেলেটা নেই, এখন নাতির নামে যা থাকবে তাও তো ওর হাত দিয়েই থাকবে। রাশেদ ভাইয়ের গলায় বিরক্তি, আপনি বুঝছেন না মা, সব কাগজ আমার নিয়ন্ত্রণে না থাকলে ব্যবসা শেষ। আমার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনেছিলাম। সেদিন প্রথম মনে হয়েছিল রায়হানের অনুপস্থিতিতে আমি শুধু একা নই, আমি বিপদেও। দিন গড়ালো,
কাগজে সই না করায় আমার সঙ্গে সবার দূরত্ব বাড়তে লাগল। মা আমার সঙ্গে কথা বলা কমাতে লাগলেন। রিদওয়ান কাঁদলে বলতেন, বাবা ছাড়া বাচ্চার কপালই এমন। আমি রাতের পর রাত রায়হানের শার্ট জড়িয়ে কাঁদতাম। ওর ফোনে পুরনো ভয়েস রেকর্ড শুনতাম। একটাই সে বলেছিল, মেহেরিন, যদি কোনোদিন মন খারাপ হয় মনে রেখো, আমি তোমার পাশেই আছি। আমি সেই অডিও শুনে বলতাম, কোথায় আছো তুমি? ফিরে এসো, একবার শুধু ফিরে এসো। ঠিক ৬ মাস পর এক মেঘলা সন্ধ্যায় দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি ভেবেছিলাম হয়তো পাশের বাসার কেউ এসেছে। দরজা খুলেই জমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চুল বড় হয়ে গেছে, মুখে দাড়ি, শরীর শুকনো, কিন্তু ওই চোখ, ওই কপালের ছোট্ট কাটা দাগ, ওই দাঁড়ানোর ভঙ্গি, ওটা রায়হান। আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না, শুধু দেওয়াল ধরে দাঁড়িয়েছিলাম। আমার পেছন থেকে মা এসে বললেন, কে এসেছে? তারপর তাকিয়েই তিনি চিৎকার করে উঠলেন, আল্লাহ, রায়হান! কিন্তু সেই মানুষটা অদ্ভুতভাবে চারদিকে তাকিয়ে বলল, আপনারা কি ভুল করছেন? আমি আমি কাউকে চিনতে পারছি না। আমি হাউ মাউ করে কেঁদে উঠেছিলাম। আমি মেহেরিন, তোমার স্ত্রী, আর ও তোমার ছেলে রিদওয়ান। সে ছেলেটার দিকে তাকালো, তারপর আমার দিকে, তারপর খুব কষ্টে মাথা নেড়ে বলল, দুঃখিত, আমি সত্যিই কিছু মনে করতে পারছি না। তার সঙ্গে একটা বয়স্কা মহিলা ছিলেন। তিনি বললেন, বাবা, আমি একে রাস্তায় পাইনি। ৬ মাস আগে এক হাসপাতালে ছিল, মাথায় আঘাত ছিল, নাম ঠিকমতো বলতে পারত না, শুধু মাঝে মাঝে রায় রায় এই রকম বলতো। পরে ওর পকেটে একটা পুরনো দোকানের কার্ড পাই, সেই ঠিকানায় খুঁজতে খুঁজতে এখানে এনেছি। আমরা সবাই অবাক। মা তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আমি সামনে দাঁড়িয়ে থেকেও যেন তার থেকে সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম। কারণ আমার স্বামী ফিরে এসেছে, কিন্তু আমার জন্য নয়। সে যেন একটা শূন্য মানুষ হয়ে ফিরে এসেছে। সেই রাতেই ডাক্তার দেখানো হলো। রিপোর্ট দেখে ডাক্তার বললেন, ওর ট্রমাটিক অ্যামনেশিয়া হয়েছে, মানে মাথায় আঘাতের কারণে স্মৃতির বড় অংশ হারিয়েছে। পরিচিত মুখও চিনতে না পারা খুব অস্বাভাবিক কিছু না। আমি প্রশ্ন করলাম, সব মনে পড়বে? ডাক্তার বললেন, সম্ভব, আবার নাও পড়তে পারে। সময়, পরিবেশ, আবেগ অনেক কিছু কাজ করে। আমি বাড়ি ফিরে রায়হানের সামনে বসলাম। সে দূরে দূরে থাকছিল। আমি ধীরে বললাম, তুমি চা খেতে খুব পছন্দ করতে। রাতে ফিরেই বলতে, মেহরিন, ১ কাপ লিকার চা দাও তো, মনে পড়ে? সে মাথা নিচু করে বলল, মনে পড়ছে না, কিন্তু আপনার কথা শুনে অদ্ভুত একটা ব্যথা হচ্ছে। আমি কেঁদে ফেললাম। ব্যথা হচ্ছে মানে কোথাও না কোথাও আমি আছি, তাই না? সে কিছু বলল না। পরের কয়েকটা দিন আমি ওকে পুরনো অ্যালবাম দেখালাম। ছবি, বিয়ের ছবি, হাসপাতালের ছবি, রিদওয়ানের জন্মদিনের ছবি। সে ছবির দিকে তাকিয়ে থাকত, কিন্তু তার চোখে চিনে ফেলার আলো জ্বলত না। একদিন আমি ওকে বললাম, এই শাড়িটা তুমি কিনে দিয়েছিলে, বলেছিলে লাল রঙে আমাকে নাকি সবচেয়ে সুন্দর লাগে। সে আমার দিকে তাকিয়ে আসতে বলল, আমি যদি সত্যি সেই মানুষটা হই, তাহলে আমি খুব নিষ্ঠুর, কারণ তোমাকে দেখেও আমার কিছু মনে পড়ছে না। আমি বললাম, নিষ্ঠুর তুমি না, নিষ্ঠুর ভাগ্য। কিন্তু তখনও আমি জানতাম না, নিষ্ঠুরতা শুধু ভাগ্যের ছিল না, মানুষেরও ছিল। রায়হান ফিরে আসার পর থেকে রাশেদ ভাই অদ্ভুত রকম অস্থির হয়ে গেলেন। আগে তিনি বলছিলেন বাস্তব মেনে নিতে, কাগজে সই করতে, আর এখন তিনি বলছেন, এই লোক সত্যিই রায়হান কিনা সেটা আগে প্রমাণ হোক। আমি বিস্মিত হয়ে বললাম, কি বলছেন? আপনার নিজের ভাইকে চিনতে পারছেন না? তিনি ঠান্ডা গলায় বললেন, মুখ মিললেই মানুষ এক হয় না। সেদিন প্রথম রায়হান তার দিকে তাকিয়ে খুব অদ্ভুতভাবে বলেছিল, আপনার কণ্ঠস্বরটা কোথায় যেন শুনেছি, কিন্তু শুনলেই মাথা ধরে যাচ্ছে। রাশেদ ভাই সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। সেই রাতেই আমি রায়হানের পুরনো ব্যাগ ঘাঁটছিলাম। একটা ছোট্ট ইউএসবি ড্রাইভ পেলাম, যা আগে কখনো দেখিনি। লুকিয়ে ল্যাপটপে চালাতেই একটা অডিও রেকর্ডিং ভেসে উঠল। রায়হানের কণ্ঠ। সে বলছে, যদি আমার কিছু হয়, এই রেকর্ডটা মেহরিনকে শুনিও। আমি রাশেদ ভাইয়ার ওপর ভরসা করতে পারছি না। গুদামের হিসেব মিলছে না, আর কাল রাতে ওদের কথায় মনে হল আমাকে সরিয়ে দিলে ব্যবসা পুরো ওর হয়ে যাবে। আমার হাত কাঁপতে লাগল। অডিওর পরের অংশে হঠাৎ ঝাপসা শব্দ, তারপর আরেকটা কণ্ঠ, রাশেদ ভাইয়ের, যা করার কালই করতে হবে, ও বেশি জেনে গেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, যেন ঘরটা ঘুরে উঠল। তাহলে দুর্ঘটনা?
ওটা কি সত্যিই দুর্ঘটনা ছিল? পরদিন আমি কিছু না জানার ভান করে রাশেদ ভাইকে লক্ষ্য করতে লাগলাম। তিনি রায়হানকে এড়িয়ে চলছেন, আর রায়হানের মাথা ব্যথা, দুঃস্বপ্ন বাড়ছে। রাতে ঘুমের মধ্যে সে চিৎকার করে উঠত, ভাইয়া, ব্রেক কাজ করছে না। আমি তার হাত ধরে বলতাম, রায়হান, আমি আছি, ভয় পেও না। একদিন সকালে সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মেহরিন। আমার বুক থেমে গেল। আমি কেঁপে উঠে বললাম, তুমি তুমি আমাকে চিনেছ? সে কপাল চেপে ধরল, পুরো না, কিন্তু তোমার কাদার শব্দ, তোমার হাতের গন্ধ আর ভয় পেও না, এই কথাটা কোথায় যেন অনেকবার শুনেছি। আমি সেদিন সিজদায় পড়ে চেঁদেছিলাম, কিন্তু ঝড় তখনও বাকি ছিল। সন্ধেই আমি অডিওটা মাকে শোনালাম। মা প্রথমে বিশ্বাস করলেন না, তারপর কাঁদতে কাঁদতে বসে পড়লেন। রাশিদ এটা করতে পারে না, পারে না। ঠিক তখনই দরজার বাইরে রাশেদ ঘাইয়ের গলা, কি পারে না মা? ঘরের ভেতর হিম হয়ে গেল। আমি ল্যাপটপ বন্ধ করার আগেই তিনি সব বুঝে ফেললেন। মুহূর্তের মধ্যে তার মুখ বদলে গেল। ওটা আমাকে দাও। আমি পিছিয়ে গেলাম। আপনি আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছিলেন? তিনি চিৎকার করে উঠলেন, মারতে চাইনি, ভয় দেখাতে চেয়েছিলাম, ব্রেকের ব্যাপারটা এত বড় হবে ভাবিনি। ঠিক তখনই রায়হান দরজায় এসে দাঁড়াল। তার চোখ লাল, কপাল ঘামে ভেজা। সে ধীরে ধীরে বলল, ব্রিজের আগে তুমি আমাকে ফোন করেছিলে, বলেছিলে তাড়াতাড়ি গুদামে যেতে। তারপর গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারাল। আমি দরজা খুলে ছিটকে পড়ি। তারপর সে মাথা চেপে ধরে বসে পড়ল। রাশেদ ভাই হচকচিয়ে গেলেন, তুই সব মনে করতে পারছিস? রায়হান তাকাল। এবার তার দৃষ্টিতে শূন্যতা ছিল না, ছিল আঘাত, ছিল ক্রোধ, ছিল ভেঙে যাওয়া বিশ্বাস। ভাইয়া, তুমি? মা হাউমাউ করে কেঁদে উঠলেন, আমি কি এমন সন্তান জন্ম দিলাম? সত্যিটা বেরোতে বেশি সময় লাগল না। গুদামের লোক, গাড়ির মেকানিক, ফোন রেকর্ড সব মিলিয়ে প্রমাণ হল রাশেদ ভাই ব্যবসার লোভে গাড়ির ব্রেক নষ্ট করিয়েছিলেন। তিনি চেয়েছিলেন রায়হান ভয় পেয়ে সরে দাঁড়াক, কিন্তু দুর্ঘটনা মারাত্মক হয়ে যায়। পরে রায়হান নিখোঁজ হওয়ায় তিনি সেটাকেই নিজের সুবিধায় ব্যবহার করেন। পুলিশ তাকে নিয়ে গেল। মা কয়েকদিন কারো সঙ্গে কথা বলেননি, শুধু একটা কথাই বলতেন, এক ছেলেকে বাঁচিয়ে রাখতে গিয়ে আর এক ছেলেকে হারালাম। আর আমি আমার স্বামীকে পেয়েও পুরোপুরি পাইনি, কারণ স্মৃতি ফিরে আসা মানেই সব আগের মতো হয়ে যাওয়া না। রায়হান অনেক কিছু মনে করতে পারছিল, আবার অনেক কিছু পারছিল না। কখনো আমাকে দেখে চুপ করে থাকত, কখনো রিদওয়ানকে কোলে নিয়ে কাঁদত। একদিন বলল, আমি ফিরে এসেছি, কিন্তু তোমাদের 6 মাসের কান্না আমি কি ফিরিয়ে দিতে পারব? আমি তার হাত ধরে বললাম, আমার তোমাকে দরকার ছিল, হিসাব না। সে কেঁদে ফেলল, তুমি এতদিন একা ছিলে? আমি হেসে বললাম, না, তোমার অপেক্ষা ছিল। কয়েক মাস পরে আমরা অন্য বাসায় উঠে যাই, ছোট্ট একটা ভাড়া বাসা, নতুন করে শুরু করার মতো। রিদওয়ান আবার বাবা ডাকতে শিখল। রায়হান প্রথমে থমকে যেত, তারপর ধীরে ধীরে সাড়া দিত। একদিন সন্ধেই বৃষ্টি পড়ছিল, আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। পিছন থেকে সে এসে বলল, মেহরিন, 1 কাপ লিকার চা হবে? আমার হাত থেমে গেল। ধীরে ধীরে আমি তার দিকে ফিরলাম। সে হেসে আছে, ঠিক আগের মতো না, কিন্তু খুব চেনা এক হাসি। আমি কাপা গলায় বললাম, মনে পড়েছে? সে বলল, সব না, কিন্তু এতটুকু মনে পড়েছে, এই পৃথিবীতে যদি আমি কোথাও ফিরতে চাই, সেটা তোমার কাছেই। আমি আর নিজেকে সামলাতে পারিনি, ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে কেঁদে ফেললাম। সেদিন বুঝেছিলাম, ভালোবাসা শুধু মানুষকে কাছে আনে না, ভাঙা স্মৃতির ভেতর থেকেও তাকে ফিরিয়ে আনতে পারে। আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি জানো? সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা অনেক সময় বাইরে থেকে আসে না, আসে নিজের মানুষের কাছ থেকে। আর সত্যিকারের ভালোবাসা? সে হয়তো একদিন নাম ভুলে যায়, মুখ ভুলে যায়, পথ ভুলে যায়, কিন্তু হৃদয় যদি সত্যি হয়, তবে সে একদিন না একদিন ফিরে আসেই। তাই আজ যারা এই গল্পটা শুনছ, মনে রেখো, সম্পর্ক শুধু রক্তে তৈরি হয় না, বিশ্বাসে তৈরি হয়। আর যে মানুষ তোমার অন্ধকার সময়েও তোমার পাশে দাঁড়ায়, তাকে কখনো ছোট করে দেখো না, কারণ হারিয়ে গেলে মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাসকে নয়।